আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার গাড়ির পেট্রোল কিংবা বিমানে ব্যবহৃত শক্তিশালী জ্বালানি আসলে কোথা থেকে আসে? মাটির গভীর থেকে যখন এই তেল তোলা হয় তখন এটি দেখতে অনেকটা কুচকুচে কালো কাদার মতো দেখতে। এই অবস্থায় এটি কোনো গাড়ির ইঞ্জিনে বা বিমানে ব্যবহার করা একেবারেই অসম্ভব। কিন্তু এই অকেজো কালো তরলকে কিভাবে সোনার মতো দামি জ্বালানিতে রূপান্তর করা হয় সেটা কি কখনো আপনি ভেবেছেন? তো চলুন দেখে আসা যাক তেলের খনি থেকে শুরু করে আপনার গাড়ির ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছাতে কি কি ধাপ অতিক্রম করতে হয়, যা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় মহাযজ্ঞ। দেখব কিভাবে জটিল সব সূত্র ব্যবহার করে এই অপরিশোধিত তেলকে আমাদের প্রতিদিনের ব্যবহৃত জ্বালানিতে রূপান্তর করা হয়। তাই প্রস্তুত হয়ে নিন এক রোমাঞ্চকর যাত্রার জন্য। চলুন শুরু করা যাক। রিফাইনারি প্রক্রিয়া বোঝার আগে আমাদেরকে জানতে হবে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আসলে কি। এটি মূলত কয়েক লক্ষ বছরের পুরনো একটি প্রাকৃতিক সম্পদ। প্রাগৈতিহাসিক যুগে সমুদ্রের নিচে মারা যাওয়া ছোট ছোট সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণীদের দেহাবশেষ পলিমাটির স্তরে আটকা পড়ে যায়। তারপর বছরের পর বছর ধরে মাটির প্রচণ্ড চাপ এবং ভূগর্ভস্থ তাপের ফলে সেই জৈব পদার্থগুলো রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে এই তেলের সৃষ্টি করে। রসায়নের ভাষায় এটাকে বলা হয় হাইড্রোকার্বন, কারণ এটি মূলত হাইড্রোজেন এবং কার্বন পরমাণু দিয়ে গঠিত। তবে এই ক্রুড অয়েল সব জায়গায় একই রকম হয় না। কোনো কোনো খনির তেল হয় বেশ পাতলা এবং হালকা রঙের, আবার কোনোটি হয় অত্যন্ত ঘন এবং সালফারযুক্ত। আর রিফাইনারির মূল কাজ হলো এই বিভিন্ন ধরনের তেলের মিশ্রণ থেকে বিশুদ্ধ জ্বালানি বের করে আনা। এই তেলের ভেতরে পেট্রোল, ডিজেল, কেরোসিন এমনকি রাস্তা বানানোর পিচও একসঙ্গে মিশে থাকে। রিফাইনারি হলো সেই জায়গা যেখানে এই জগা খিচুড়ি অবস্থা থেকে প্রতিটি মূল্যবান উপাদানকে আলাদা করা হয়। খনি থেকে উত্তোলিত অপরিশোধিত তেল যখন জাহাজ বা পাইপলাইনের মাধ্যমে রিফাইনারিতে পৌঁছায় তখন এটি সরাসরি প্রক্রিয়াজাত করার উপযোগী থাকে না। এই তেলের সাথে অনেক সময় ভূগর্ভস্থ লোনা পানি, বালু এবং বিভিন্ন খনিজ লবণ মিশে থাকে। যদি এই অশুদ্ধিগুলো দূর করা না হয় তবে রিফাইনারির মূল্যবান পাইপলাইন এবং বিশাল সব যন্ত্রপাতিতে মরিচা ধরে সেগুলো জ্যাম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথম ধাপেই এটি বিশেষ প্রক্রিয়ায় উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করে তেল থেকে লবণ এবং পানি আলাদা করে ফেলা হয়। এরপরে একবার তেল পরিষ্কার হয়ে গেলে এটাকে পাঠানো হয় রিফাইনারির অন্যতম প্রধান অংশ ফার্নেস বা বিশাল এক চুল্লিতে। এখানে অপরিশোধিত তেলকে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয়। এই তাপমাত্রায় তেলের ভেতরে থাকা বিভিন্ন উপাদানগুলো তাদের তরল অবস্থা হারিয়ে বাষ্পে পরিণত হতে শুরু করে। এটি অনেকটা পানি ফোটানোর মতো, তবে পার্থক্য হলো তেলের প্রতিটি উপাদানের বাষ্প হওয়ায় তাপমাত্রা আলাদা। এই উত্তপ্ত বাষ্পই মূলত পরবর্তী ধাপে তেলের বিভিন্ন অংশকে একে অপরের সাথে আলাদা করতে সাহায্য করে। তারপর উত্তপ্ত তেলের বাষ্পকে প্রবেশ করানো হয় একটি বিশাল লম্বা টাওয়ারে, যাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ার। এই টাওয়ারের বিশেষত্ব হলো এর নিচের দিকটা থাকে প্রচণ্ড গরম এবং উপরের দিকটা থাকে তুলনামূলক শীতল। টাওয়ারের ভেতরে বিভিন্ন উচ্চতায় অসংখ্য ট্রে বা ছিদ্রযুক্ত তলা থাকে। যখন তেলের বাষ্প নিচ থেকে উপরে উঠতে থাকে তখন ডিজেল নিচের দিকে ঘনীভূত হয়ে তরল হয়ে জমা হয়, আর যে উপাদানগুলো হালকা যেমন পেট্রোল সেগুলো আরো উপরে উঠে গিয়ে শীতল হয়ে জমা হয়। এভাবেই মূলত একটি টাওয়ারের ভেতর থেকে আলাদা আলাদা উচ্চতায় পেট্রোল, কেরোসিন এবং ডিজেল পাওয়া যায়। ডিস্টিলেশন টাওয়ারের একদম উপরের অংশটি থাকে তুলনামূলকভাবে শীতল। এখানে সেই সব হাইড্রোকার্বন বাষ্পগুলো পৌঁছায় যেখানে বয়লিং পয়েন্ট অনেক কম এবং যাদের আণবিক গঠন খুব হালকা। আর এই স্তরে সংগ্রহীত হয় আমাদের প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস এবং যানবাহনের প্রধান জ্বালানি পেট্রোল। যেহেতু এই উপাদানগুলো খুবই দ্রুত বাষ্পীভূত হয় এবং সহজে জ্বলে ওঠে, তাই এদের বিশুদ্ধতা রক্ষা করা অত্যন্ত জরুরি। রিফাইনারির এই অংশে সংগৃহীত পেট্রোলকে পরে আরো রিফাইন করা হয় যাতে এর অকটেন নম্বর বাড়ানো যায়। আর টাওয়ারের মাঝামাঝি স্তরে যখন বাষ্প একটু ঠান্ডা হয়ে তরলে পরিণত হতে শুরু করে তখন সেখান থেকে সংগ্রহ করা হয় মাঝারি ঘনত্বের জ্বালানিগুলো। এখানে মূলত জেট ফুয়েল, কেরোসিন এবং ডিজেল আলাদা করা হয়। ডিজেল সাধারণত পেট্রোলের থেকে কিছুটা ভারী এবং ঘন হয়, যা ভারী যানবাহন যেমন বাস, ট্রাক এবং ট্রেনের ইঞ্জিন চালাতে সক্ষম। অন্যদিকে বিমানে ব্যবহৃত জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলকে অত্যন্ত নিখুঁতভাবে পরিশোধন করতে হয়, কারণ আকাশপথের প্রচণ্ড ঠান্ডায় যাতে জ্বালানি কোনোভাবে জমে না যায়। আর এই সেকশনটি মূলত পরিবহন খাতের মেরুদণ্ড হিসেবে কাজ করে থাকে।
আর ডিস্টিলেশন টাওয়ারের একেবারে নিচের অংশে বাষ্পীভূত হতে না পারা সবচেয়ে ভারী অংশগুলো জমা হয়। এগুলোকে বলা হয় অবশিষ্টাংশ। আসল ব্যাপার হলো রিফাইনারিতে কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। এই ঘন এবং আঠালো অংশ থেকেই তৈরি হয় লুব্রিকেটিং অয়েল এবং সবশেষে বিটুমিন বা পিস। এই বিটুমিন দিয়েই মূলত আমাদের চলাচলের রাস্তা তৈরি করা হয়। অর্থাৎ যে তেল দিয়ে আপনার গাড়ি চলে সেই তেলেরই একদম শেষ অংশটি দিয়ে গাড়ির রাস্তাও তৈরি করা হয়। তবে টাওয়ার থেকে আলাদা করা তেলগুলো সরাসরি ব্যবহারের উপযোগী থাকে না। এতে প্রচুর পরিমাণে সালফার এবং অন্যান্য বিষাক্ত জ্বালানি রাসায়নিক থাকতে পারে, যা পুড়লে পরিবেশে মারাত্মক অ্যাসিড বৃষ্টি বা বায়ু দূষণ ঘটায়। তাই রিফাইনারির এই ধাপে হাইড্রো ট্রিটিং নামক একটি জটিল প্রক্রিয়ায় তেলের ভেতর থেকে সালফার বের করে আনা হয়, যাকে বলা হয় সুইটনিং প্রক্রিয়া। এছাড়া তেলের গুণগত মান বা অকটেন রেটিং বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন করা হয়। এই পরিশোধন ধাপটি নিশ্চিত করে যে গাড়ির ইঞ্জিন দীর্ঘস্থায়ী হবে এবং পরিবেশের জন্য ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে থাকবে। এই তেল পরিশোধিত হওয়ার পর প্রতিটি পণ্যকে আলাদা আলাদা বিশাল সব স্টোরেজ ট্যাঙ্কে জমা করা হয়। এখান থেকেই শুরু হয় বিতরণের কর্মযজ্ঞ। বিশালাকার তেলের ড্রাম, জাহাজের কন্টেইনার কিংবা মাটির নিচ দিয়ে যাওয়া শত শত কিলোমিটার লম্বা পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি পৌঁছে যায় বিভিন্ন দেশের আনাচে কানাচে থাকা ফিলিং স্টেশনগুলোতে। এভাবেই মূলত রিফাইনারি পদ্ধতি পুরো বিশ্বকে গতিশীল রাখে। এবার আসি এই তেল রিফাইনিংয়ের খরচ আসলে কেমন। একটি অয়েল রিফাইনারি স্থাপন ও পরিচালনা করা পৃথিবীর অন্যতম ব্যয়বহুল ব্যবসা। একটি আধুনিক রিফাইনারি তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হয়। কিন্তু শুধু তৈরি করলেই হয় না, এটি চালানোর খরচও বেশ ব্যয়বহুল। রিফাইনিং খরচের বড় একটি অংশ ব্যয় হয় প্রচণ্ড তাপ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি এবং বিশাল সব যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে। গড়ে 1 ব্যারেল মানে 159 লিটার অপরিশোধিত তেল রিফাইনিং করতে $5 থেকে $10 পর্যন্ত খরচ হতে পারে, যা বাজারে তেলের দামের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। এছাড়া দক্ষ প্রকৌশলী, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশ দূষণ রোধে ব্যবহৃত প্রযুক্তির পেছনেও বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা হয়। তাছাড়া অনেকের মনেই প্রশ্ন জাগে, 1 ব্যারেল অপরিশোধিত তেল থেকে কি কি পাওয়া সম্ভব। আন্তর্জাতিক পরিমাপ অনুযায়ী 1 ব্যারেল বা 159 লিটার অপরিশোধিত তেল রিফাইন করলে তা থেকে পাওয়া যায় প্রায় 70 লিটার পেট্রোল, 44 লিটার ডিজেল, 15 লিটার জেট ফুয়েল, 4 লিটার এলপি গ্যাস এবং বাকি অংশ কেরোসিন, লুব্রিকেট, মোম এবং রাস্তা তৈরির পিস। এবার আসি কোন কোন দেশে এই অপরিশোধিত তেল সবচেয়ে বেশি পরিমাণে উত্তোলন হয়। অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের ভান্ডার পৃথিবীর সব জায়গায় সমান নয়। বর্তমানে বিশ্বের পরিসংখ্যানে তেল উত্তোলনের শীর্ষ দেশগুলোর তালিকায় প্রথমেই আসে সৌদি আরবের নাম। তাছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত থেকেও বিপুল পরিমাণে তেল উত্তোলিত হয়। তবে ভেনেজুয়েলার মতো দেশে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ থাকলেও তাদের তেল উত্তোলনের হার অনেক কম। আসলে যে দেশের রিফাইনিং ক্ষমতা যত বেশি, সেই দেশ জ্বালানি বাজারে তত বেশি প্রভাবশালী। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এপিসোডটি আপনি কোন বিষয়ের উপর দেখতে চান সেটিও অবশ্যই লিখতে ভুলবেন না।